পৃষ্ঠা 186 কন্টিনিউড। ভারত ও মালদ্বীপ। ভারত মহাসাগরের দক্ষিণে একটি ছোট দ্বীপ রাষ্ট্র হল মালদ্বীপ। 1965 খ্রিস্টাব্দে ব্রিটিশ শাসন থেকে মুক্ত হওয়ার পরে মালদ্বীপের সঙ্গে ভারতের সম্পর্ক গড়ে ওঠে। ভারতের দক্ষিণে ভারত মহাসাগরের গুরুত্বপূর্ণ বাণিজ্য পথের সংযোগস্থলে মালদ্বীপের অবস্থান। ভারত মহাসাগরের পণ্যবাহী জাহাজ চলাচল ও সামুদ্রিক ট্রাফিক পর্যবেক্ষণের জন্য মালদ্বীপের গুরুত্ব রয়েছে। তাছাড়া দক্ষিণ এশিয়ায় ভারত মহাসাগর অঞ্চলে শান্তি ও নিরাপত্তার স্বার্থে ভারতের দিক থেকে মালদ্বীপের বিশেষ গুরুত্ব রয়েছে। সামুদ্রিক জলদস্যুদের আক্রমণ, সন্ত্রাসবাদ, মাদক পাচার, মাদক অপরাধ ইত্যাদি প্রতিরোধে মালদ্বীপের সহায়তা একান্ত জরুরি। মালদ্বীপের স্বাধীনতা লাভের পর থেকে বিদেশ নীতিতে এই দ্বীপ রাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তুলতে চেয়েছে ভারত। 1965 খ্রিস্টাব্দে ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়ে মালদ্বীপ যখন স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে তখন ভারত তাকে প্রথম স্বীকৃতি দেয়। ভারত নানান সময়ে এই প্রতিবেশী দ্বীপ রাষ্ট্রকে সহযোগিতা করেছে। 1988 খ্রিস্টাব্দে মালদ্বীপের নির্বাচিত সরকারকে উৎখাত করতে শ্রীলঙ্কার একটি তামিল উগ্রপন্থী সংগঠনের সশস্ত্র সন্ত্রাসবাদীরা কোট অপারেশন ক্যাকটাসের আনকোট মাধ্যমে সামরিক অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা দখল করতে চেয়েছিল, তবে তা ভারতীয় সেনাবাহিনীর দ্রুত হস্তক্ষেপে ব্যর্থ হয়। মালদ্বীপ সরকারের অনুরোধে ভারত সরকার সে সময় সেনা পাঠাতে দেরি করেনি। 2014 খ্রিস্টাব্দে মালদ্বীপে জল সরবরাহের একমাত্র উৎস আকস্মিক অগ্নিকাণ্ডের ফলে বিকল হয়ে গেলে ভারত জরুরি ভিত্তিতে তার সমাধানের ব্যবস্থা করে। এক্ষেত্রেও মালদ্বীপের সরকার ভারতকে অনুরোধ পাঠিয়েছিল। সাম্প্রতিক সময়ে ভারতের কোট প্রতিবেশী প্রথম নীতি আনকোট অনুসারে ভারত মালদ্বীপ সম্পর্ককে আরও জোরদার করা হয়েছে। প্রতিরক্ষা ক্ষেত্রে দু দেশের নৌবাহিনী ভারত মহাসাগরে যৌথ মহড়ায় অংশ নিয়েছে। এছাড়া মালদ্বীপের জন্য প্রতিরক্ষা প্রশিক্ষণেরও ব্যবস্থা করেছে ভারত। ভারতের উদ্যোগে মালদ্বীপে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজকর্ম রূপায়িত হয়ে চলেছে। এর মধ্যে রয়েছে পরিবহন, সেতু নির্মাণ, হানিমাধু আন্তর্জাতিক বিমানবন্দর উন্নয়ন প্রকল্প, হাসপাতাল পুনর্নির্মাণ, বৃত্তিমূলক প্রশিক্ষণ ইত্যাদি। 2014 খ্রিস্টাব্দ থেকে ভারত মালদ্বীপ বাণিজ্য 4 গুণ বৃদ্ধি পেয়েছে। ভারত থেকে পরিশোধিত পেট্রোলিয়াম, প্যাকেটজাত ওষুধ, চাল ইত্যাদি মালদ্বীপে রপ্তানি করা হয়ে থাকে। পর্যটনের ক্ষেত্রে দেখা যায় 2021 থেকে 2023 খ্রিস্টাব্দের মধ্যে রেকর্ড সংখ্যক ভারতীয় পর্যটক মালদ্বীপে বেড়াতে গেছেন। পর্যটন হল মালদ্বীপের বৃহত্তম শিল্প। মালদ্বীপের মোট জিডিপির 30% আসে পর্যটন থেকে। এক্ষেত্রে ভারতীয় পর্যটকদের সংখ্যা সবার উপরে। সম্প্রতি 2024 অক্টোবরে মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জুর ভারত সফরে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করার জন্য কতগুলি পদক্ষেপ নিয়েছেন। আবার পড়ছি। সম্প্রতি 2024 অক্টোবরে মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জুর ভারত সফরে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করার জন্য কতগুলি পদক্ষেপ নেওয়া হয়। এর মধ্যে রয়েছে 1. অর্থনৈতিক ও সামুদ্রিক নিরাপত্তার অংশীদারিত্ব বৃদ্ধি, 2. পর্যটন প্রচারাভিযান, 3. ডিজিটাল লেনদেনে সহায়তা এবং বিমানবন্দরের রানওয়ে নির্মাণ ইত্যাদি। ঠান্ডা লড়াই।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে অর্থাৎ 1945 খ্রিস্টাব্দের পরে সারা পৃথিবীতে দুই অতি বৃহৎ শক্তিধর রাষ্ট্র সুপার পাওয়ার যথাক্রমে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন পরস্পরের প্রতিদ্বন্দ্বী হিসেবে আত্মপ্রকাশ করে। সে সময় গোটা বিশ্ব দুই পরস্পর বিরোধী জোটে ভাগ হয়ে যায়, একদিকে পশ্চিমী পুঁজিবাদী মার্কিন জোট এবং অন্যদিকে সমাজতান্ত্রিক সোভিয়েত জোট। এই দুই জোটের মধ্যে সারা দুনিয়া জুড়ে আধিপত্য বিস্তারের যে প্রবল রেষারেষি ছিল তা এমন এক পরিস্থিতি তৈরি করেছিল যাকে কোট যুদ্ধও নয় শান্তিও নয় আনকোট বলা যেতে পারে। আন্তর্জাতিক সম্পর্কের লেখকরা একে কোট ঠান্ডা লড়াই আনকোট বা কোট কোল্ড ওয়ার আনকোট আখ্যা দিয়েছেন। একটানা প্রায় 50 বছর অর্থাৎ 1945 থেকে 1991 এই ঠান্ডা লড়াইয়ের পরিস্থিতি আন্তর্জাতিক ক্ষেত্রে টিকে ছিল। 1991 খ্রিস্টাব্দের 26শে ডিসেম্বর সোভিয়েত ইউনিয়নের 15টি রাজ্য রাশিয়া সহ আলাদাভাবে স্বাধীন রাষ্ট্র হিসেবে নিজেদের ঘোষণা করলে সোভিয়েত ইউনিয়ন নামক সমাজতান্ত্রিক রাষ্ট্রটির পতন ঘটে। পৃষ্ঠা 187। সোভিয়েত ইউনিয়নের পতনের পরে আন্তর্জাতিক ক্ষেত্রে নতুন অধ্যায় শুরু হয়। একে ঠান্ডা লড়াই পরবর্তী অধ্যায় বলা হয়। ভারত মার্কিন সম্পর্ক। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র এই দুই দেশই হল গণতান্ত্রিক দেশ। মার্কিন যুক্তরাষ্ট্র হল পৃথিবীর প্রাচীনতম গণতন্ত্রের দেশ। ভারত হল পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ অর্থাৎ 142 কোটি মানুষের গণতন্ত্রের দেশ। মার্কিন যুক্তরাষ্ট্রে চালু রয়েছে রাষ্ট্রপতি শাসিত যুক্তরাষ্ট্রীয় গণতন্ত্র, অন্যদিকে ভারতে রয়েছে সংসদীয় যুক্তরাষ্ট্রের গণতন্ত্র। এই দু দেশের গণতন্ত্রেই বহুমত ও বহুপথের বহুত্ববাদী সমাজ আইনের অনুশাসন ও ধর্মনিরপেক্ষতাকে মান্যতা দেওয়া হয়েছে। ঠান্ডা যুদ্ধের সময় অর্থাৎ 1945 থেকে 1991 ভারত মার্কিন সম্পর্ক তেমনভাবে গড়ে ওঠেনি। ভারতের জোট নিরপেক্ষ নীতিকে মার্কিন যুক্তরাষ্ট্র মেনে নিতে পারেনি। যদিও 1962 খ্রিস্টাব্দে চীন যখন হঠাৎ করে ভারতকে আক্রমণ করে বসে, তখন মার্কিন প্রশাসন চীনা পদক্ষেপকে কোট কমিউনিস্ট আগ্রাসন আনকোট বলে আখ্যা দিতে দেরি করেনি। এ সময় কোট চীনা আগ্রাসন থেকে ভারতকে রক্ষা করতে আনকোট মার্কিন প্রশাসন ইউএসএস কিটি হক নামক এক বিমানবাহী রণতরী প্রশান্ত মহাসাগর দিয়ে ভারতে পাঠানোর ব্যবস্থা করেছিল। যদিও তার আগেই চীন একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করায় রণতরী ফিরিয়ে নিয়েছিল মার্কিন প্রশাসন। 1970-এর দশকে বাংলাদেশ ইস্যুতে ভারত মার্কিন সম্পর্কের অবনতি ঘটে। পরে 1980-র দশক থেকে ভারত মার্কিন সম্পর্কের উন্নতি হতে শুরু করে। ঠান্ডা লড়াই পরবর্তী অধ্যায়ে ভারত মার্কিন সম্পর্ক। 2001-এর 11ই সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে বিশ্ব বাণিজ্য কেন্দ্রের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ওপরে আল কায়দা জঙ্গিদের ভয়াবহ হামলার পরে ভারত মার্কিন সম্পর্কের এক নতুন অধ্যায়ের সূচনা ঘটে। এ সময় মার্কিন রাষ্ট্রপতি জর্জ ডব্লিউ বুশ মন্তব্য করেন কোট ভারত গণতন্ত্রের এক মহান উদাহরণ ... ভারতকে বিশ্বের প্রয়োজন আনকোট। 2004 খ্রিস্টাব্দ থেকে ওয়াশিংটন ও নতুন দিল্লি কোট কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক আনকোট স্থাপন করে। 1. সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারত মার্কিন যৌথ কর্মসূচি। আন্তর্জাতিক ক্ষেত্রে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারত বহু আগেই তার কোট জিরো টলারেন্স আনকোট এর নীতি স্পষ্ট করে জানিয়েছিল। ভারতের বক্তব্য ছিল, বর্তমান পৃথিবীতে সন্ত্রাসবাদ কোনো একটি দেশের সমস্যা নয়, সন্ত্রাসবাদ একটি আন্তর্জাতিক সমস্যা। সব দেশ মিলে এর মোকাবিলা করা দরকার। 2001-এর হামলার পরে ভারতের বক্তব্যের গুরুত্ব মার্কিন যুক্তরাষ্ট্র বুঝতে পারে। বর্তমানে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদ দমনে এক বিশেষ যৌথ কর্মসূচি গ্রহণ করেছে। এজন্য দুদেশের সরকারি কর্মকর্তাদের নিয়ে একটি কর্মী গোষ্ঠীও গঠিত হয়েছে।
এই কর্মী গোষ্ঠী আন্তর্জাতিক ক্ষেত্রে সন্ত্রাসবাদ দমনে, তথ্য আদান প্রদান, মৌলবাদ প্রতিরোধ, সন্ত্রাসীদের অর্থদান বন্ধ করা, মাদক পাচার প্রতিরোধ করা, সন্ত্রাসীদের ইন্টারনেট ব্যবহারে বাধা, সন্ত্রাসবাদীদের সন্ধানে মানববিহীন বিমান ব্যবস্থা, ভার্চুয়াল সম্পদ ও ডার্ক ওয়েভের মতো নতুন প্রযুক্তির ব্যবহার যাতে সন্ত্রাসবাদ মদত না দেয় সেদিকে নজর রাখা ইত্যাদি ক্ষেত্রে একসঙ্গে কাজ করে থাকে। 2. ভারত মার্কিন পারমাণবিক সহযোগিতা চুক্তি 2005। আন্তর্জাতিক সম্পর্কের লেখকদের মতে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে 1990-এর দশক থেকে ঘনিষ্ঠ সম্পর্ক নির্মাণের যে প্রচেষ্টা বাণিজ্যিক ও অন্যান্য ক্ষেত্রে আগেই শুরু হয়েছিল, 2005-এর পারমাণবিক সহযোগিতা চুক্তি সম্পাদনের পরে তা এক নতুন মাত্রা লাভ করে। এ সময় মার্কিন রাষ্ট্রপতি জর্জ বুশ ঘোষণা করেন ভারতকে 21 শতকের একটি বৃহৎ শক্তি, মেজর পাওয়ার হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। 2005-এর 18 জুলাই মার্কিন রাষ্ট্রপতি জর্জ বুশ ও ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের যৌথ বিবৃতির মাধ্যমে ভারত মার্কিন পরমাণু চুক্তির ঘোষণা করা হয়। পরে 2008-এর 10 অক্টোবর ভারত মার্কিন পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির মূল বিষয়গুলি হল: 1. ভারতের পারমাণবিক চুল্লিগুলি সক্রিয় রাখার জন্য জ্বালানি ও অন্যান্য উপকরণ এবং প্রযুক্তি সরবরাহ। 2. যে পরমাণু চুল্লিগুলি সামরিক কাজে ব্যবহৃত হবে না, যেগুলি বিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহৃত হবে, তার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র প্রয়োজন মতো জ্বালানি সরবরাহ করবে। 3. যতদিন চুক্তির শর্ত মেনে শুধু পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের প্রয়োজনে জ্বালানির সদ্ব্যবহার করবে, ততদিন মার্কিন যুক্তরাষ্ট্র জ্বালানি সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। 3. ভারত মার্কিন প্রতিরক্ষা সম্পর্ক। ভারত মার্কিন প্রতিরক্ষার ব্যাপারে একটি যৌথ কমিটি ও প্রতিরক্ষা প্রযুক্তির ক্ষেত্রে বেশ কতকগুলি উপগোষ্ঠী রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা অংশীদারিত্বের ক্ষেত্রে ভারত হল কোট মেজর ডিফেন্স পার্টনার আনকোট। 4. অর্থনৈতিক সম্পর্ক। বর্তমানে ভারত মার্কিন অর্থনৈতিক সম্পর্ক ক্রমাগতভাবে সমৃদ্ধ হয়ে চলেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের বৃহত্তম বাণিজ্য অংশীদার। সেই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের অন্যতম বৃহত্তম বিনিয়োগকারী। 5. কোয়াড QUAD একটি 4 দেশীয় নিরাপত্তা সংস্থা হিসেবে কোয়াড 2007 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়, কিন্তু কিছুদিনের মধ্যে তা বন্ধ হয়ে যায়। পরে 2007 খ্রিস্টাব্দে কোয়াড পুনঃ প্রতিষ্ঠিত হলে তা পুরোদমে কাজ করতে শুরু করে। 4 দেশীয় সংস্থা কোয়াডের সদস্যরা হল জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও ভারত। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, বিশেষ করে দক্ষিণ চীন সাগরে চীনের আধিপত্য প্রতিষ্ঠার বিরুদ্ধে কোয়াড গঠন করা হয়। দক্ষিণ চীন সাগরের সামুদ্রিক নিরাপত্তা জোরদার করা ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা অক্ষুণ্ণ রাখা কোয়াডের প্রধান উদ্দেশ্য। পৃষ্ঠা 188। কোয়াডের সাম্প্রতিক শীর্ষ বৈঠকে 21 সেপ্টেম্বর 2024 4 দেশের রাষ্ট্র নেতারা দক্ষিণ চীন সাগরের সামুদ্রিক নিরাপত্তা জোরদার করতে এবং একটি অবাধ ও উন্মুক্ত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা অক্ষুণ্ণ রাখতে কোয়াডের 4 সদস্য রাষ্ট্রের অংশীদারিত্বকে আগামী দিনে আরও শক্তিশালী করার কথা বলেন। 6. মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্র। মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে ভারত মার্কিন সহযোগিতার অঙ্গ হিসেবে ভারতের ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নাসা, ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অর্গানাইজেশন বিভিন্ন বিষয় একযোগে কাজ করে চলেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল: 1. পৃথিবীর পর্যবেক্ষণের মাইক্রোওয়েভ রিমোট সেন্সিং তৈরির প্রকল্প। 2. বহির্বিশ্বে মানব অস্তিত্বের অনুসন্ধানে কোট আর্টেমিস অ্যাকর্ডস
আনকোট প্রকল্প 2023। 3. মহাকাশ সেমিকন্ডাক্টর উন্নত টেলি যোগাযোগ সহ মূল প্রযুক্তি ক্ষেত্রগুলিতে দুদেশের কৌশলগত সহযোগিতার সম্প্রসারণ। 4. কৃত্রিম বুদ্ধিমত্তা AI, কোয়ান্টাম প্রযুক্তি, জৈব প্রযুক্তি, পরিচ্ছন্ন শক্তি ক্লিন এনার্জির মতন ক্ষেত্রে দুদেশের অংশীদারিত্বের আরও বৃদ্ধি ইত্যাদি। 7. শিক্ষা, স্বাস্থ্য ও সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতা। ভারত মার্কিন কৌশলগত অংশীদারিত্বের অন্যতম একটি বিষয় হল শিক্ষা খাতে সহযোগিতা। এই সহযোগিতার অঙ্গ হিসেবে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে 1,30,000-এর বেশি ভারতীয় শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। স্বাস্থ্যক্ষেত্রে দুদেশের মধ্যে 2010 খ্রিস্টাব্দে US ইন্ডিয়া হেলথ ইনিশিয়েটিভ কর্মসূচি নেওয়া হয়েছে। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের US ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ এবং ভারতের ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ যৌথ উদ্যোগে বিভিন্ন ক্ষেত্রে গবেষণামূলক প্রকল্পে একসঙ্গে কাজ করেছে। দুদেশের সাংস্কৃতিক মেলবন্ধনের দিকে তাকালে দেখা যায় মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভারত কেন্দ্রিক শিক্ষা কার্যক্রম রূপায়িত হয়ে চলেছে। তার পাশাপাশি ভারতীয় শিল্পকলা, ভারতীয় ভাষা শিক্ষার বাংলা সহ অন্যান্য ভাষা ব্যবস্থাও বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে মার্কিন ছাত্রছাত্রীদের জন্য শেখানোর ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের 3.5 মিলিয়ন অর্থাৎ 30 লাখেরও বেশি অনাবাসী গ্রিন কার্ড ও মার্কিন নাগরিকত্বের অধিকারী ভারতীয়দের গুরুত্বপূর্ণ জাতিগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এদের মধ্যে বেশিরভাগই সরকারি উচ্চপদ সহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করছেন। অনেকে মনে করেন ভারত মার্কিন ঘনিষ্ঠ সম্পর্কের ক্ষেত্রে এরা অনুঘটকের মধ্যস্থতাকারী কাজ করছেন। প্রসঙ্গত বলা যায় সম্প্রতি 2025-এর 13 ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত রাষ্ট্রপতি ডোনাল্ড জে ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকে ভারত মার্কিন সম্পর্কের কৌশলগত অংশীদারিত্বকে বিভিন্ন ক্ষেত্রে আরও মজবুত করা হয়েছে। গণতান্ত্রিক মূল্যবোধ, পারস্পরিক স্বার্থ ও ক্রমবর্ধমান অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভারত মার্কিন কম্প্যাক্ট নামক নতুন একটি উদ্যোগ চালু করা হয়েছে। এই উদ্যোগের মধ্যে রয়েছে সামরিক অংশীদারিত্ব ও প্রতিরক্ষা সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি নিরাপত্তা, প্রযুক্তি এবং উদ্ভাবন, আঞ্চলিক ও বহুপাক্ষিক সহযোগিতা প্রভৃতি। সবশেষে বলা যায় ভারতের বিপুল ভোগ্য পণ্যের বাজার, বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে অভাবনীয় উন্নতি, মজবুত অর্থনীতি, গণতান্ত্রিক বিশ্বাস, সন্ত্রাসবাদ মোকাবিলায় জিরো টলারেন্স নীতি ইত্যাদিকে উপেক্ষা করা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে সম্ভব নয়। একটি উন্নত বিশ্ব সমাজ গড়ে তুলতে ভারত মার্কিন সম্পর্কের ঘনিষ্ঠতা নয়া বিশ্ব ব্যবস্থার পরিবর্তিত সময়ের একটি দাবি। ভারত রাশিয়া সম্পর্ক। ভারত রাশিয়া সম্পর্ক সব দিক থেকেই ঐতিহাসিক। রাশিয়া নামে যে শক্তিধর দেশটিকে সুপার পাওয়ার আমরা এখন দেখছি, অতীতে তা ছিল সোভিয়েত ইউনিয়নের সবচেয়ে বড় একটি অঙ্গরাজ্য। তখন থেকেই দুদেশের মধ্যে বন্ধুত্বের সূচনা ঘটে। 1947 খ্রিস্টাব্দে ভারত স্বাধীন হওয়ার বছরেই সোভিয়েত ইউনিয়নের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। সদ্য স্বাধীন ভারতের শিল্পায়নের ক্ষেত্রে প্রচুর সহায়তা করেছিল সোভিয়েত ইউনিয়ন। ভারতের ভারী ইস্পাত শিল্পের কারখানা সোভিয়েতের প্রযুক্তিগত সাহায্যে গড়ে ওঠে। কয়লা খননের জন্য খনি শিল্প উদ্যোগেও সোভিয়েতের অবদান ছিল। 1950-এর দশকে আন্তর্জাতিক রাজনীতি যখন দুই মহাশক্তিধর রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের পরস্পর বিরোধী জোটে স্পষ্টত ভাগ হয়ে গিয়েছিল, তখন ভারত কোনো জোটে যোগ দেয়নি। ভারত তৃতীয় বিশ্বের এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকার
সদ্য স্বাধীন ছোট রাষ্ট্রগুলিকে নিয়ে নির্জোট আন্দোলন বা জোট নিরপেক্ষ আন্দোলন গড়ে তুলেছিল। মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের এই নীতিকে মান্যতা দেয়নি। এ সময় কাশ্মীরকে কেন্দ্র করে পাকিস্তান মার্কিন মদতে বারবার জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদে প্রশ্ন তুলেছিল। সোভিয়েত ইউনিয়ন এ সময় ভারতের পাশে বন্ধু রাষ্ট্র হিসেবে দাঁড়িয়েছিল। 1955 খ্রিস্টাব্দে ভারত সফরে এসে সোভিয়েত রাষ্ট্রপতি নিকিতা ক্রুশ্চেভ দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছিলেন, কাশ্মীরে ভারতের সার্বভৌমত্বকে সোভিয়েত ইউনিয়ন পূর্ণ সমর্থন জানায়। 1965 খ্রিস্টাব্দে ভারত পাকিস্তান যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়ন শান্তি স্থাপনে বড় ভূমিকা নিয়েছিল। সোভিয়েত উদ্যোগে রাশিয়ার তাসখান্দে ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। 1971 খ্রিস্টাব্দে ভারত পাকিস্তান যুদ্ধের আবহে সম্ভাব্য বৃহৎ শক্তির চীন ও মার্কিন যুক্তরাষ্ট্র মোকাবিলায় এগিয়ে আসে সোভিয়েত ইউনিয়ন। স্বাক্ষরিত হয় কোট ইন্দো সোভিয়েত শান্তি মৈত্রী ও সহযোগিতা চুক্তি আনকোট। ঠান্ডা যুদ্ধের পরে ভারত রাশিয়ার সম্পর্ক। 1991 খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ার পরে আজকের রাশিয়া বা রুশ ফেডারেশনের আত্মপ্রকাশ ঘটে। সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ার আগে ভারত সোভিয়েতের মধ্যে যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, নতুন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের পরে রাশিয়া সেই সম্পর্ক ভারতের সঙ্গে বজায় রাখে। পৃষ্ঠা 189। ঠান্ডা লড়াই পরবর্তী অধ্যায়ে রাশিয়ার এই দৃষ্টিভঙ্গি ভারত রাশিয়ার সম্পর্কের মূল ভিত্তি বলে অনেকে মনে করেন। 1991 খ্রিস্টাব্দের পরে ঠান্ডা লড়াইয়ের পরবর্তী অধ্যায়ে ভারত রাশিয়া সম্পর্ক বিশ্লেষণ করলে যে প্রধান বিষয়গুলি উঠে আসে তা হল: 1. দু দেশের কৌশলগত অংশীদারিত্ব। আন্তর্জাতিক রাজনীতিতে ভারত রাশিয়ার মধ্যে যে কৌশলগত বিশেষ সম্পর্ক গড়ে উঠেছে তার প্রধান ক্ষেত্রগুলি হল: 1. রাজনীতি, 2. প্রতিরক্ষা, 3. বেসামরিক পারমাণবিক শক্তি, 4. সন্ত্রাসবাদ বিরোধী সহযোগিতা, 5. মহাকাশ গবেষণা ও অনুসন্ধান। 2000 খ্রিস্টাব্দের অক্টোবরে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের ভারত সফরের সময় কোট ভারত রাশিয়া কৌশলগত অংশীদারিত্বের ঘোষণাপত্র আনকোট স্বাক্ষরিত হয়। 2. ভারত রাশিয়া শীর্ষ নেতৃত্বের বৈঠক। ভারত রাশিয়া সম্পর্কের কৌশলগত অংশীদারিত্বের একটি বিশেষ দিক হল দু দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে বার্ষিক বৈঠক। সচিব পর্যায়ে বা মন্ত্রী পর্যায়ে বৈঠক ছাড়াও দুই দেশের দুই শীর্ষ নেতৃত্ব অর্থাৎ রাশিয়ার প্রেসিডেন্ট ও ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে শীর্ষ বৈঠকের আয়োজন করা হয়। এই বৈঠকে দুদেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং আন্তর্জাতিক বিষয় নিয়ে যৌথ কর্মসূচি ঠিক করা হয়। 3. দুদেশের আন্তঃসরকারি কমিশন। ভারত রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ককে মজবুত করতে দুদেশের পারস্পরিক উন্নয়ন ও সহযোগিতার বিষয়টি পর্যালোচনা করার জন্য আন্তঃসরকারি কমিশন গঠন করা হয়েছে। দুদেশের প্রতিনিধিদের নিয়ে গঠিত এই কমিশন তাদের বার্ষিক বৈঠকের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতির বিষয় পর্যালোচনা করে থাকে। 4. বহুপাক্ষিক সহযোগিতা। আন্তর্জাতিক ক্ষেত্রে বহুপাক্ষিক ফোরামে ভারত ও রাশিয়া পারস্পরিক সুসম্পর্ক বজায় রেখে কাজ করে চলেছে। এই বহুপাক্ষিক ফোরামগুলি হল সম্মিলিত জাতিপুঞ্জ, ব্রিক্স, বন্ধনী শুরু, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না অ্যান্ড সাউথ আফ্রিকা, BRICS, বন্ধনী শেষ, সাংহাই সহযোগিতা সংস্থা এবং G20, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরবিয়া, সাউথ আফ্রিকা, সাউথ কোরিয়া, তুর্কি, ইউনাইটেড কিংডম বা ব্রিটিশ যুক্তরাষ্ট্র, ইউনাইটেড স্টেটস বা আমেরিকা যুক্তরাষ্ট্র।
5. বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক। ঠান্ডা যুদ্ধের পরবর্তী অধ্যায়ে বিশ্বায়নের নয়া আন্তর্জাতিক ব্যবস্থায় ভারত ও রাশিয়ার বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে এক নতুন গতি সঞ্চারিত হয়েছে। সাম্প্রতিক 2023-24 অর্থবর্ষে ভারত রাশিয়া দ্বিপাক্ষিক বাণিজ্য $65.70 বিলিয়ন সর্বকালীন উচ্চতায় পৌঁছেছে। 6. প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা। 6. প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা। প্রতিরক্ষামূলক ক্ষেত্রে রাশিয়ার সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী সহযোগিতামূলক সম্পর্ক বজায় রয়েছে। ভারত রাশিয়ার সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতা সময়ের সঙ্গে তাল রেখে ক্রেতা বিক্রেতার সম্পর্ক পেরিয়ে যৌথ গবেষণা ও উন্নয়ন এবং যৌথ উৎপাদনের ক্ষেত্রে গিয়ে পৌঁছেছে। বর্তমানে প্রতিরক্ষা সামগ্রী উৎপাদনের ক্ষেত্রে ভারত যে উন্নতি করেছে সেখানে রাশিয়ার অবদান অস্বীকার করা যায় না। 7. বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতা। বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে ভারত ও রাশিয়ার অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। মৌলিক বিজ্ঞান, পদার্থবিজ্ঞান, ভারতের মনুষ্যবাহী মহাকাশযান কর্মসূচি, ন্যানো প্রযুক্তি এবং কোয়ান্টাম কম্পিউটিং এর মতন অত্যাধুনিক ক্ষেত্রগুলিতে ভারত ও রাশিয়ার যৌথ কর্মসূচি রূপায়িত হচ্ছে। 8. শিক্ষাক্ষেত্রে সহযোগিতা। ভারতীয় শিক্ষার্থীদের জন্য রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং, অর্থনীতি, বিজ্ঞান ও অন্যান্য বিষয়ে পড়াশোনার সুযোগ উন্মুক্ত রয়েছে। রাশিয়াতে মেডিকেল কোর্সে MBBS অধ্যয়নরত ভারতীয় শিক্ষার্থীদের সংখ্যা সবচেয়ে বেশি। বেশ কয়েকটি রাশিয়ান বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত, হিন্দি এবং পালির মতো ভারতীয় ভাষা ছাড়াও আলাদাভাবে ভারতীয় সংস্কৃতি সম্পর্কিত ভারত বিদ্যা পড়ানো হয়। 9. সাংস্কৃতিক সহযোগিতা। ভারত রাশিয়ার সাংস্কৃতিক সম্পর্কের ঐতিহ্য বহুকালের। বিখ্যাত রাশিয়ান শিল্পী ও দার্শনিক নিকোলাস রোয়েরিচ রাশিয়া থেকে ভারতে গিয়ে হিমাচল প্রদেশে বাকি জীবন অতিবাহিত করেন। লিও টলস্টয় ও আলেকজান্ডার পুশকিনের মতন লেখকদের ভারতীয় সাহিত্যে ও চিন্তাধারায় গভীর প্রভাব লক্ষ্য করা যায়। রাশিয়া ও ভারতের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে কোট ফ্যাকাল্টি এক্সচেঞ্জ প্রোগ্রাম এর অধীনে গবেষণা ও শিক্ষাদানের কাজে দু দেশের শিক্ষক অধ্যাপকদের বিনিময় কর্মসূচি প্রতি বছর রূপায়িত হয়ে থাকে। বিশ্ববিদ্যালয় পর্যায় ছাড়াও বিদ্যালয় স্তরে ছাত্র শিক্ষক বিনিময় কর্মসূচি উভয় দেশ রূপায়িত করে থাকে। সম্প্রতি রাশিয়ান দূতাবাসের কূটনীতিকরা নয়াদিল্লির সেন্ট মার্কস ওয়ার্ল্ড স্কুল এবং মস্কোর সেন্ট পিটার্সবার্গের স্কুলের মধ্যে ছাত্র শিক্ষক বিনিময় কর্মসূচি বাস্তবায়িত করেন। 10. দ্বিপাক্ষিক পর্যটন ক্ষেত্রে ভারত ও রাশিয়াই ভিসার সুবিধা চালু করেছে। এছাড়া রুশ ভারত সম্পর্ক উন্নয়নে অবদানের জন্য বিশিষ্ট ভারতীয়দের রাষ্ট্রীয় পুরস্কার দেওয়ার রেওয়াজও রাশিয়া চালু করেছে। 2024-এর 9 জুলাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাশিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান কোট অর্ডার অফ দ্য হোলি অ্যাপোস্টল অ্যান্ড্রু দ্য ফার্স্ট আনকোট। আবার পড়ছি, 2024-এর 9 জুলাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাশিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান কোট অর্ডার অফ দ্য হোলি অ্যাপোস্টল অ্যান্ড্রু দ্য ফার্স্টে আনকোট ভূষিত করা হয়। 11. পারমাণবিক শক্তিক্ষেত্রে সহযোগিতা। পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে রাশিয়া হল ভারতের গুরুত্বপূর্ণ অংশীদার। রাশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে ভারতের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হল তামিলনাড়ুর কুদানকুলাম পারমাণবিক কেন্দ্র। একে পারমাণবিক ক্ষেত্রে দুদেশের সহযোগিতার প্রতীক হিসেবে অভিহিত করা হয়। পৃষ্ঠা 190।
প্রসঙ্গত বলা যায় 2013 খ্রিস্টাব্দে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির 1000 মেগাওয়াটের প্রথম ইউনিট চালু হয়েছে। ভারতের পরমাণু জ্বালানির প্রধান সরবরাহকারী দেশ হল রাশিয়া। ভারত ও রাশিয়া উভয় দেশই আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA-এর সদস্য। এই সংস্থাটি আন্তর্জাতিক ক্ষেত্রে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে কাজ করে থাকে। ভারত রাশিয়া সম্পর্ক ঠান্ডা লড়াইয়ের পর থেকে আজও বন্ধুত্ব ও সহযোগিতার মেলবন্ধনে আবদ্ধ রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠতা সত্ত্বেও ভারত রাশিয়ার সম্পর্কে তার প্রভাব পড়েনি। মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া এই দুই বৃহৎ শক্তিধর রাষ্ট্রের সঙ্গে ভারসাম্য রক্ষা করে চলা ভারতের বর্তমান বিদেশ নীতির মূল লক্ষ্য। চীন ভারত সম্পর্ক। প্রাচীন সভ্যতার দুটি দেশ হল ভারত ও চীন। ভারত ও চীনের সম্পর্ক বহু প্রাচীন। খ্রিস্টীয় 5ম শতাব্দীতে রাজা দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে চীনা পর্যটক ফা হিয়েন এবং খ্রিস্টীয় 7ম শতাব্দীতে রাজা হর্ষবর্ধনের রাজত্বকালে চীনা পর্যটক হিউয়েন সাং এর ভারত ভ্রমণ থেকে চীন ভারত সাংস্কৃতিক সম্পর্ক গড়ে ওঠে। ভারতের স্বাধীনতার 2 বছর পরে 1949 খ্রিস্টাব্দে 1 অক্টোবর চীনা কমিউনিস্ট পার্টির নেতৃত্বে গণসাধারণতন্ত্রী চীনের আত্মপ্রকাশ ঘটে। 1949 খ্রিস্টাব্দের 7 ডিসেম্বর গণসাধারণতন্ত্রী চীনকে স্বীকৃতি দেয় ভারত। প্রথমের দিকে ভারত চীন সম্পর্ক অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ছিল। 1950 খ্রিস্টাব্দে তিব্বতের উপর চীনা আধিপত্য প্রতিষ্ঠিত হলে দুদেশের মধ্যে কিছুটা তিক্ততা সৃষ্টি হয়। তবে তা সত্ত্বেও তিব্বতের ঘটনা ভারত চীন সম্পর্কে সে সময় তেমন প্রভাব ফেলেনি। 1954 খ্রিস্টাব্দে চীনা প্রধানমন্ত্রী চৌ এন লাই ভারত সফরে এলে দুদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ পরিবেশে কোট পঞ্চশীল আনকোট নীতির ভিত্তিতে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। কোট পঞ্চশীল আনকোট এর 5টি মূলনীতি ছিল: 1. পরস্পরের ভৌগোলিক বা ভূখণ্ডগত অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাবোধ। 2. পারস্পরিক আগ্রাসন বা আক্রমণ থেকে বিরত থাকা। 3. একে অন্যের অভ্যন্তরীণ ক্ষেত্রে হস্তক্ষেপ না করা। 4. দুদেশের সমমর্যাদা ও পারস্পরিক সুবিধার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া। 5. শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখা। পঞ্চশীলের স্লোগান ছিল কোট হিন্দি চিনি ভাই ভাই, বন্ধনী শুরু, ভারতীয় ও চীনা ভাই ভাই আনকোট। পঞ্চশীলের সুসম্পর্কের অধ্যায় বেশি দিন থাকেনি। 1959 খ্রিস্টাব্দে তিব্বতী জনগণের উপরে চীনের নিপীড়নের বিরুদ্ধে বৌদ্ধ লামারা ধর্মগুরু দালাই লামার নেতৃত্বে বিদ্রোহ শুরু করলে চীনা সামরিক বাহিনী তা কড়া হাতে দমন করে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে দালাই লামা তিব্বতী উদ্বাস্তুদের সঙ্গে নিয়ে ভারতে চলে আসতে বাধ্য হন। ভারত মানবিক কারণে দালাই লামাকে আশ্রয় দেয়। তারপর থেকে ভারত চীন সম্পর্কের অবনতি ঘটতে শুরু করে। তারপরের ঘটনাক্রম যেদিকে এগোয় তা হল 1962 খ্রিস্টাব্দের 20 অক্টোবর সীমান্ত বিরোধকে ইস্যু করে আকস্মিকভাবে ভারতের উত্তর পূর্ব সীমান্তে চীনের সামরিক বাহিনীর আক্রমণ। এর জন্য ভারত আদৌ প্রস্তুত ছিল না। ভারতের কাছে চীনা আক্রমণ ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। ফলে এই আকস্মিক যুদ্ধে ভারতের উত্তর পূর্ব সীমান্তের 45,000 বর্গ কিলোমিটার এলাকা দখল করে নেয় চীন। এরপরে 1962 খ্রিস্টাব্দের 20 নভেম্বর একতরফাভাবে যুদ্ধবিরতি ঘোষণা করে চীন। 1962 খ্রিস্টাব্দের যুদ্ধের পরে চীন ভারত সম্পর্কের যে অবনতি ঘটে তা অনেক দিন স্থায়ী ছিল। পরে 1970-এর দশকে দুদেশের মধ্যে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আবার নতুন করে স্থাপিত হয়। 1980-র দশকে ভারত চীন সম্পর্ক অনেকটা স্বাভাবিক হয়। ঠান্ডা লড়াই পরবর্তী অধ্যায়ে চীন ভারত সম্পর্ক।
1990-এর দশকে ঠান্ডা লড়াই পরবর্তী অধ্যায়ে ভারত চীন সম্পর্ক নতুন আন্তর্জাতিক পরিস্থিতির দিকে তাকিয়ে নতুনভাবে শুরু হয়। অতীতের তিক্ততা ভুলে ভারত সরকার চীনের সঙ্গে নতুন করে সহযোগিতার সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করে। 1991 খ্রিস্টাব্দে চীনা প্রধানমন্ত্রী লি পেং এর ভারত সফর এবং 1992 খ্রিস্টাব্দে ভারতের রাষ্ট্রপতি আর ভেঙ্কটরামনের চীন সফর ঠান্ডা লড়াই পরবর্তী অধ্যায়ে ভারত চীন সম্পর্কে নতুন গতির সঞ্চার করে। ঠান্ডা লড়াই পরবর্তী অধ্যায়ে ভারত চীন সম্পর্কের উন্নয়নে যে বিষয়গুলি বিশেষ উল্লেখযোগ্য তা হল: 1. সীমান্ত সমস্যা সমাধানে যৌথ উদ্যোগ। 2. আন্তঃসীমান্ত বাণিজ্য নিয়ে দুদেশের মধ্যে চুক্তি। 3. 2004 খ্রিস্টাব্দে দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের রেকর্ড মাত্রায় বৃদ্ধি। 4. 2006 খ্রিস্টাব্দে চীনা প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওয়ের ভারত সফর। 5. বৈদ্যুতিক ক্ষেত্রে যৌথ উদ্যোগের চুক্তি। 6. 2010 খ্রিস্টাব্দের ডিসেম্বরে চীনা প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওয়ের ভারত সফরে বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর। 7. 2012 খ্রিস্টাব্দের মার্চে ব্রিক্স সম্মেলনে চীনা রাষ্ট্রপতি ও ভারতের প্রধানমন্ত্রীর বৈঠকে দু দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের পর্যালোচনা। 8. 2023-এর 25শে আগস্ট দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে 15তম ব্রিক্স সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী ও চীনের রাষ্ট্রপতির সঙ্গে সীমান্ত অঞ্চলে শান্তি বজায় রাখা ও ভারত চীন দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি নিয়ে বৈঠক। 9. 2024-এর অক্টোবরে রাশিয়ার কাজানে ব্রিক্স শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বৈঠক। এই বৈঠকে শি জিনপিং বলেন, ভারত ও চীন এই দুই দেশকে অবশ্যই তাদের আন্তর্জাতিক দায়িত্ব কাঁধে নিতে হবে। চীন ও ভারত দু দেশেরই এখন সবচেয়ে বড় লক্ষ্য হল উন্নয়ন। এজন্য দুপক্ষের উচিত পারস্পরিক বোঝাপড়া বজায় রাখা। উন্নয়নের জন্য সঠিক পথ খুঁজে পেতে ভারত ও চীনের একসঙ্গে কাজ করা উচিত। এই বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেন, ভারত চীন সম্পর্কের স্বাভাবিকতা বজায় রাখা দুদেশের জনগণের জন্য গুরুত্বপূর্ণ। দক্ষিণ এশিয়া এমনকি বৃহত্তর বিশ্বের শান্তি ও স্থিতিশীলতার জন্য এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই বৈঠকে দুদেশের শীর্ষ নেতা সীমান্ত সমস্যা সমাধানে সম্মতি প্রকাশ করেন। এ ব্যাপারে ভারতের প্রধানমন্ত্রীর পরামর্শে চীনা রাষ্ট্রপতি নীতিগতভাবে সম্মতি জানান। পৃষ্ঠা 191। সবশেষে বলা যায়, ভারত চীন সম্পর্ক নানান সমস্যা সত্ত্বেও পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে এগিয়ে চলেছে। সাম্প্রতিক সময় দক্ষিণ এশিয়ায় ভারতের গুরুত্ব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বিশ্বের সমৃদ্ধ অর্থনীতির দেশগুলির মধ্যে ভারত এখন পঞ্চম বৃহৎ অর্থনীতির দেশ। ভারতের ভোগ্যপণ্যের বাজার অনেক বিস্তৃত হয়েছে। ক্রয় ক্ষমতার দিক থেকে ভারতের অর্থনীতি এখন বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি। সামরিক শক্তির দিক থেকে ভারত এখন চতুর্থ স্থানে রয়েছে। আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞদের মতে বর্তমান বিশ্বে ভারতের এই অবস্থানকে চীন এখন আর কোনোভাবেই অস্বীকার করতে পারছে না। তাই সীমান্তে উত্তেজনা সত্ত্বেও চীন এখন ভারতের বৃহত্তম ব্যবসায়িক অংশীদার। পারমাণবিক নীতি। আন্তর্জাতিক ক্ষেত্রে একটি দেশের স্বচ্ছ ভাবমূর্তির জন্য পারমাণবিক নীতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দেশটি পরমাণু শক্তিকে কিভাবে ব্যবহার করবে তা পারমাণবিক নীতিতে উল্লেখ থাকে। পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে ভারতের পরমাণু শক্তি সম্পর্কিত গবেষণা 1940-এর দশকের শেষ দিকে বিখ্যাত পরমাণু বিজ্ঞানী হোমি জে ভাবার নেতৃত্বে শুরু হয়। 1974 খ্রিস্টাব্দে 18 মে রাজস্থানের পোখরানে পরীক্ষামূলক পারমাণবিক বিস্ফোরণ সফলভাবে ঘটানোর পরে ভারত পরমাণু শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। পোখরানে ভারতের এই সফল পারমাণবিক পরীক্ষা অপারেশন স্মাইলিং বুদ্ধা নামে পরিচিত ছিল।
ভারত একে শান্তিপূর্ণ পারমাণবিক বিস্ফোরণ বলে দাবি করে। 1994 খ্রিস্টাব্দের মে মাসের 11 এবং 13 তারিখে কোট অপারেশন শক্তি আনকোট নামে ভারত দ্বিতীয়বার সফল পারমাণবিক পরীক্ষা চালায়। ভারতের পারমাণবিক নীতির বৈশিষ্ট্যসমূহ। ভারতের পারমাণবিক নীতির কতকগুলি নিজস্ব বৈশিষ্ট্য আছে। এগুলি হল: 1. পারমাণবিক শক্তি পরীক্ষা নিষিদ্ধকরণের বিরোধিতা। ভারত প্রথম থেকেই পৃথিবীর পরমাণু শক্তিধর বৃহৎ রাষ্ট্রগুলির তৈরি করা পারমাণবিক শক্তির পরীক্ষা নিষিদ্ধকরণ সম্পর্কিত এনপিটি চুক্তি অর্থাৎ নন প্রলিফারেশন ট্রিটি 1968, সিটিবিটি অর্থাৎ কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান ট্রিটি 1996 এর বিরোধিতা করে এসেছে। এই চুক্তিগুলিতে ভারত সই করেনি। ভারতের স্পষ্ট বক্তব্য ছিল, পরমাণু শক্তিধর রাষ্ট্রগুলি এভাবে অন্যদের উপরে নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়ে পারমাণবিক ক্ষেত্রে নিজেদের একচেটিয়া আধিপত্য চালাতে পারে না। 2. নো ফার্স্ট ইউজ নীতি। ভারতের পারমাণবিক নীতির প্রধান বৈশিষ্ট্য হল, ভারত কোনো যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না। 1999 খ্রিস্টাব্দের আগস্টে ভারত সরকার এই নীতি সুস্পষ্টভাবে ঘোষণা করে। 3. ব্যাপক প্রতিশোধ। ভারতের পারমাণবিক অস্ত্রগুলি শুধু প্রথমে আক্রান্ত হওয়ার পরে প্রতিশোধ নেওয়ার জন্য ব্যবহৃত হবে। সেক্ষেত্রে হামলাকারীর উপরে ভারত ব্যাপক প্রতিশোধ নেবে। 4. শুধু সামরিক আগ্রাসনের বিরুদ্ধে ব্যবহার। ভারতের পারমাণবিক নীতিতে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, শুধু সামরিক আগ্রাসন বা সামরিক আক্রমণ রুখতে এর ব্যবহার করা হবে। কোনো অসামরিক জনবসতির এলাকায় এই শক্তির ব্যবহার করা হবে না। 5. যারা পরমাণু শক্তিধর রাষ্ট্র নয় তাদের বিরুদ্ধে ব্যবহার করা হবে না। ভারতের পারমাণবিক নীতিতে ঘোষণা করা হয়েছে যে যে দেশ পরমাণু শক্তির অধিকারী নয় সে যদি আক্রমণ করে তবে ভারত তার বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না। 6. বিকল্প ব্যবস্থা। ভারতীয় সামরিক বাহিনীর বিরুদ্ধে যদি জৈবিক বা রাসায়নিক অস্ত্রের ব্যবহার করা হয় তবে সেক্ষেত্রে ভারত পারমাণবিক অস্ত্রের বিকল্প অস্ত্র দিয়ে প্রতিশোধ নেওয়ার ব্যবস্থা গ্রহণ করবে। 7. পরমাণু প্রযুক্তি রপ্তানির কঠোর নিয়ন্ত্রণ। পরমাণু প্রযুক্তি রপ্তানির উপরে ভারতের কঠোর নিয়ন্ত্রণ বা নিষেধাজ্ঞা বজায় রয়েছে। ভারত কোনোভাবেই কোনো দেশের কাছে একে রপ্তানি করবে না। 8. ন্যূনতম প্রতিরোধ। ভারত তার পরমাণু অস্ত্রের সাহায্যে একটি ন্যূনতম প্রতিরোধ গড়ে তুলতে চায়। পরমাণু অস্ত্র দিয়ে ব্যাপক ধ্বংস সাধন ভারতের লক্ষ্য নয়। 9. পরমাণু অস্ত্র ব্যবহারের অনুমোদন। ভারতের পারমাণবিক নীতি অনুসারে পরমাণু অস্ত্র ব্যবহারের অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত একমাত্র ভারতের প্রধানমন্ত্রী বা তাঁর কোর্ট মনোনীত উত্তরাধিকারী আনকোট ছাড়া অন্য কেউ নিতে পারবেন না। 10. রাজনৈতিক পরিষদ ও নির্বাহী পরিষদ। পারমাণবিক অস্ত্র সম্পর্কিত আদেশ দেওয়ার ক্ষেত্রে পারমাণবিক আদেশ কর্তৃপক্ষ অর্থাৎ নিউক্লিয়ার কমান্ড অথরিটি একটি রাজনৈতিক পরিষদ ও একটি কার্যনির্বাহী পরিষদকে নিয়ে গঠিত হবে। রাজনৈতিক পরিষদের সভাপতি হবেন প্রধানমন্ত্রী। 11. জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কার্যনির্বাহী পরিষদের সভাপতিত্ব করবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। এই পরিষদ পারমাণবিক কমান্ডের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক পরিষদের নির্দেশ মতো কাজ করবে। 12. পারমাণবিক অস্ত্র মুক্ত বিশ্ব। ভারত বৈষম্যহীন পারমাণবিক নিরস্ত্রীকরণের মাধ্যমে একটি পারমাণবিক অস্ত্র মুক্ত বিশ্ব গড়ে তোলার লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ।
ভারতের পারমাণবিক নীতি নিঃসন্দেহে একটি ইতিবাচক সফল পদক্ষেপ। পরমাণু অস্ত্র ব্যবহারের ব্যাপারে ভারতের কোট নো ফার্স্ট ইউজ আনকোট নীতি নিঃসন্দেহে একটি ব্যতিক্রমী নীতি। ভারত পরমাণু অস্ত্রকে নিরাপত্তার প্রয়োজনে বা আগ্রাসনের প্রতিরোধে শেষ অবলম্বন হিসেবে দেখে।